ওয়েলকাম এভরিওয়ান। 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এইচএস বায়োলজি সাজেশন 2024 ইতিমধ্যে কিন্তু আমি আপলোড করে দিয়েছি এবং এই বছরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শুক্রাশয়ের গঠন। আরেকটি প্রশ্ন রয়েছে পুং জননতন্ত্রের গঠন। ঠিক আছে, শুক্রাশয়ের গঠনে কি কি লিখবে, শুক্রাশয়ের গঠনে শুক্রাশয়ের টিএস অফ টেস্টিস শুক্রাশয়ের কলাস্থানিক গঠনের ছবি কেমন করে আঁকাবে আজকের ভিডিওতে আমি শিখিয়ে দেব এবং শুক্রাশয়ের গঠন পুং জননতন্ত্রের গঠন বুঝিয়ে দেব। পাশাপাশি এবিটি এর 260 নাম্বার পেজটা আমাদের ছাড়া পড়ে গেছে, সেটাও সলভ করে দেব। তো আজকের ভিডিও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে, সেজন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো প্রথমে আমি তোমাদেরকে শেখাচ্ছি শুক্রাশয়ের চিত্র কেমন করে আঁকবে। শুক্রাশয়ের কলাস্থানিক গঠন ভীষণ ইম্পর্টেন্ট। তো শুক্রাশয়ের কলাস্থানিক গঠন আর একটা পুং জননতন্ত্রের গঠন, দুটো বড় প্রশ্ন। শুক্রাশয়ের কলাস্থানিক গঠন বর্ণনা করো, টিএস অফ টেস্টিস, আরেকটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পুং জননতন্ত্রের গঠন। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শুক্রাশয়ের গঠনটা ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখো শুক্রাশয়ের গঠন, শুক্রাশয়ের ছবি কেমন করে আঁকবে। তো শুক্রাশয়ের গঠনে তোমরা যে পয়েন্টটা প্রথমে দিবে টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়া হচ্ছে শুক্রাশয়ের মধ্য আবরক। শুক্রাশয়ের তিনটি আবরক আছে, ঠিক আছে। বহির আবরকের নাম হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস, মধ্য আবরকের নাম টিউনিকা অ্যালবুজিনিয়া এবং তারপরে যে পরবর্তী অন্ত আবরক সেটি হচ্ছে আমাদের টিউনিকা ভাস্কুলোসা। তো শুক্রাশয়ের ছবি আঁকাতে গেলে আমাদেরকে কিন্তু সেমিনিফেরাস নালিকা আঁকাতে হবে এবং কম করে দুটো সেমিনিফেরাস নালিকা আঁকতে হবে। তো খুব ভালোভাবে দেখে নাও কেমন করে তোমরা ছবিটা আঁকবে। তো প্রথমে একটু বড় করে এরকম একটা লেয়ার দেবে, ঠিক আছে। এই যে এরকম এরকম একটা, আর এখানে আর একটা ছোট করে আসবে, কারণ দুটো সেমিনিফেরাস নালিকা আমাদের আঁকতে হবে শুক্রাশয়ের গঠনে। ঠিক আছে, তিনটে আঁকতে পারলে খুব ভালো হয়, কিন্তু কম করে দুটো কিন্তু আঁকবে। হলো, এবারে দেখো এটা যেরকম দিলাম ঠিক এরকম করে আমরা প্যাঁচানো করে দেবো, এটাকে ডবল লেয়ারের মতন। খুব ভালোভাবে দেখে নাও আমি কি কেমন করে আঁকছি। খুব সরল করে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি শুক্রাশয়ের গঠন, যাতে আজীবন তোমাদের মনে থাকে, আজীবন তোমরা বলতে পারো প্রীতম স্যার আমাদেরকে শিখিয়েছিল শুক্রাশয়ের ছবি আঁকানো। তো দেখো ভালো করে, এখানে এটা হচ্ছে শুক্রাশয়ের ছবি করে দিবে, এটাও তাই, এখানে যা হবে এখানেও সেম হবে। ঠিক আছে, এবারে আমরা সেমিনিফেরাস নালিকার আন্ডারে পাঁচটি যে কোষস্তর রয়েছে, স্পার্মাটোগোনিয়া, প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি বা গৌণ স্পার্মাটোসাইট, স্পার্মাটিড বা অপরিণত শুক্রাণু এবং স্পার্মাটোজোয়া বা পরিণত শুক্রাণু, সেটা আঁকবো। তো প্রথমে আমরা আঁকবো স্পার্মাটোগোনিয়া গুলো। সিম্পল এরকম আমরা কয়েকটা স্পার্মাটোগোনিয়া কিন্তু আঁকবো। সেমিনিফেরাস নালিকার প্রথম কোষস্তর আর স্পার্মাটোগোনিয়ার মধ্যে এরকম আমরা সার্টলি কোষ দিব, ঠিক আছে, লম্বাকৃতি। তো দেখো আমি এখানে স্পার্মাটোগোনিয়া গুলো এঁকে নিচ্ছি আর মাঝে মাঝে আমি কয়েকটা সার্টলি কোষ আঁকবো। ঠিক আছে, দেখো ছবি যত তুমি নিট অ্যান্ড ক্লিন আঁকবে, ঠিক আছে, ছবি কিন্তু একদম যে খুব সুন্দর হতে হবে তার একটু ছবিটা যাতে সাইন্টিফিক হয়, এইভাবে কিন্তু আমি স্পার্মাটোগোনিয়া গুলো দিয়ে দিলাম। এই দেখো এইভাবে আমি স্পার্মাটোগোনিয়া গুলো দিলাম আর মাঝে মাঝে আমরা সার্টলি কোষগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবারে আমরা সেকেন্ড লেয়ারটা দিব প্রাইমারি স্পার্মাটোসাইট। দেখো এটার উপরে আরেকটা করে গোল দিব, কিছু না, এটার উপরে আরেকটা করে গোল দিব। এগুলো হলো আমাদের প্রাইমারি স্পার্মাটোসাইট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্পার্মাটোসাইট। এরপরে প্রাইমারি স্পার্মাটোসাইটের মাথার উপরে আরেকটা করে গোল দিব, তাহলে আমাদের গৌণ স্পার্মাটোসাইটটা হয়ে যাবে। তাহলে যখন তিনটা স্পার্মাটোসাইট হয়ে গেছে,
স্পারমাটোগোনিয়া, প্রাইমারি স্পারমাটোসাইট এবং সেকেন্ডারি স্পারমাটোসাইট। ঠিক আছে, এবারে আমরা অপরিণত শুক্রাণু বা স্পারমাটিড গুলো দেখাবো এরকম। এবং সবশেষে আমরা দেখাবো পরিণত শুক্রাণু বা স্পারমাটোজোয়া। ঠিক আছে, তো এরকম করে দেবে, এই যে এগুলো হচ্ছে পরিণত শুক্রাণু বা স্পারমাটোজোয়া। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের স্পারমাটোগোনিয়া। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই যেটা প্রথমটা, এটা হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট, প্রাইমারি স্পারমাটোসাইট। আচ্ছা, নেক্সট এটা হলো আমাদের সেকেন্ডারি স্পারমাটোসাইট বা গৌণ স্পারমাটোসাইট। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের স্পারমাটিড বা অপরিণত শুক্রাণু, আর এগুলো হচ্ছে আমাদের পরিণত শুক্রাণু বা স্পারমাটোজোয়া, স্পারমাটোজোয়া। আচ্ছা, এবার এখানে যেটা করলাম এটা সেমিনিফেরাস টিউবিউল। ঠিক আছে, এটা কি? এই দুটো হচ্ছে আমাদের সেমিনিফেরাস টিউবিউল বা শুক্রাণু উৎপাদক নালিকা, সেমিনিফেরাস টিউবিউল। আচ্ছা, এখনো কিন্তু ছবি কমপ্লিট হয়নি। ঠিক আছে, এটা হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল। এবার এখানে যেটা আঁকলাম এটার ভিতরেও সেটাই আঁকতে হবে। ঠিক আছে, তো দেখো আমি এখানেও যেমন করে আঁকলাম, প্রথমে স্পারমাটোগোনিয়া, তারপরে প্রাইমারি স্পারমাটোসাইট, তারপরে গৌণ স্পারমাটোসাইট, তারপরে স্পারমাটিড, স্পারমাটোজোয়া, এখানে সেম এঁকে ফেলেছি। এবারে কি করবো? এটাকে এরকম করে লেয়ার দিয়ে দিব। ঠিক আছে, কারণ আমরা জানি সেমিনিফেরাস নালিকা হচ্ছে ভিত্তি পর্দা এবং যোজক কলা দ্বারা আবৃত থাকে। এটাকে আমরা এরকম আবৃত করে দিব ফোটা ফোটা। ঠিক, আমি যেরকম দিচ্ছি এইভাবে করে দাও। ঠিক আছে, কেন করলাম? কারণ দুটো সেমিনিফেরাস নালিকার মাঝে এই যে ধাত্রটা হলো, এই ধাত্রটাকে বলে স্ট্রোমা। এই ধাত্রের মধ্যে কতগুলো কোষ পুঞ্জ থাকে, আমাদেরকে কিন্তু লেডিগের আন্তঃকোষটা দেখাতে হবে। ঠিক আছে, যে দুটো সেমিনিফেরাস নালিকার মাঝে, দুটো সেমিনিফেরাস নালিকার মাঝে যে ধাত্র থাকে, এই যে ধাত্র আমি দিয়ে দিচ্ছি, সেটাকে যে ধাত্র বা স্ট্রোমা থাকে তার মধ্যে কিছু কোষ পুঞ্জ থাকে এরকম, এগুলোকে বলা হয় লেডিগের আন্তঃকোষ। ঠিক আছে, এগুলো কি বলবো? লেডিগের আন্তঃকোষ। এখান থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়। তাহলে কিন্তু আমাদের শুক্রাশয় কলাস্থলী গঠন ছবিটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখানে আমরা নাম দিব শুক্রাশয়ের কলাস্থানিক গঠন। অত্যন্ত সহজ ভাবে, ভীষণ ভালোভাবে কিন্তু আমি তোমাদেরকে ছবিটা এঁকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, খুব ভালোভাবে দেখে নাও কিভাবে আঁকতে হবে, আমার সাথে সাথে আঁকাটা প্র্যাকটিস করো। এবার গঠনে কি লিখবে? গঠনে 1 নম্বর পয়েন্ট দেবে টিউনিকা অ্যালবুজিনিয়া। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট সেমিনিফেরাস নালিকা। 3 নম্বর পয়েন্ট সার্টলি কোষ। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে লেডিগের আন্তঃকোষ। ব্যাখ্যা লেখার সময় এই 4টা পয়েন্ট তোমাদেরকে কভার করতে হবে। প্রথমে টিউনিকা অ্যালবুজিনিয়ার মধ্যে লিখবে যে টিউনিকা অ্যালবুজিনিয়া হলো শুক্রাশয়ের মধ্য আবরক, শুক্রাশয়ের মধ্য আবরক। টিউনিকা অ্যালবুজিনিয়া থেকে কতগুলো ট্র্যাবিকিউলি শুক্রাশয়ের মধ্যে প্রবেশ করে শুক্রাশয়কে 200 থেকে 300টি খণ্ডকে বা লোবিউলে ভাগ করে। প্রত্যেকটা লোবিউলের মধ্যে 1 থেকে 3টি করে শুক্রাণু উৎপাদক নালিকা বা সেমিনিফেরাস টিউবিউল থাকে। সেমিনিফেরাস টিউবিউলগুলি মিলিত হয়ে রিজু নালিকা এবং রিজু নালিকাগুলি মিলিত হয়ে জালক শুক্রাশয় বা রেটিটেস্টিস গঠন করে। তাহলে এই পয়েন্টটা কমপ্লিট হলো। জালক শুক্রাশয় কাকে বলে আলাদা করে দিতে পারে। কি বললাম? টিউনিকা অ্যালবুজিনিয়া থেকে কতগুলো ট্র্যাবিকিউলি শুক্রাশয়ের মধ্যে প্রবেশ করে শুক্রাশয়কে 200 থেকে 300টি খণ্ডকে ভাগ করবে। প্রত্যেকটি খণ্ডক বা লোবিউলের মধ্যে 1 থেকে 3টি করে শুক্রাণু উৎপাদক নালিকা বা সেমিনিফেরাস টিউবিউল থাকবে। সেমিনিফেরাস টিউবিউলগুলো থেকে রিজু নালিকা এবং রিজু নালিকাগুলো পরস্পর জালকের মতো
মিলিত হয়ে জালক শুক্রাশয় বা রেটি টেস্টিস গঠন করে। সেকেন্ড পয়েন্ট লিখবে সেমিনিফেরাস নালিকা। এবারে তোমাদের আমি পুংজননতন্ত্রের গঠনকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? পুংজননতন্ত্রের গঠন কিন্তু 5 মানের জন্য খুব ইম্পর্টেন্ট। স্পার্মাটোগোনিয়া, প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড বা অপরিণত শুক্রাণু এবং স্পার্মাটোজোয়া বা পরিণত শুক্রাণু। সেমিনিফেরাস নালিকা শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। হয়ে গেল। নেক্সট 3 নম্বর পয়েন্ট, সার্টরি কোষ। এই দেখো সেমিনিফেরাস নালিকার প্রাচীরে এই যে স্পার্মাটোগোনিয়া গুলোর মাঝখানে কয়েকটি লম্বাকৃতি কোষ থাকে, কে সার্টরি কোষ বলে। সার্টরি কোষ ইনহিবিন হরমোন ক্ষরণ করে আর শুক্রাণুকে পুষ্টি যোগায়। লাস্ট পয়েন্ট, লেটিগ্রান্তর কোষ। এই যে দুটো সেমিনিফেরাস নালিকার মাঝে যে ধাত্র, তার সেখানে থাকে হচ্ছে লেটিগ্রান্তর কোষ, এখান থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়। ব্যাস, শুক্রাশয় একদম 5 এ 5 পাবে। তাহলে একটি পুংজননতন্ত্র কি কিনে গঠিত? একটি পুংজননতন্ত্র মুখ্য জননাঙ্গ বা শুক্রাশয় এবং গৌণ জননাঙ্গ, শুক্র সঞ্চয় সংবর্তনালী বা এপিডিডাইমিস, শুক্রনালী বা ভাস ডিফারেন্স, শুক্র সঞ্চয় থলি বা সেমিনাল ভেসিকল, নিক্ষেপণ নালী বা ইজাকুলেটরি ডাক্ট, প্রোস্টেট গ্রন্থি, কাউপারের গ্রন্থি এবং পেনিস নিয়ে গঠিত, যার মধ্যে আমরা পেনিস এবং স্ক্রোটামকে বহিস্থ যৌনাঙ্গ বলা হয়, কারণ পেনিস এবং স্ক্রোটাম কিন্তু বাইরে থেকে দেখা যায়, সেই জন্য পেনিস এবং স্ক্রোটামকে বহিস্থ যৌনাঙ্গ বলা হয়। তাহলে আমরা দেখলাম যে পুংজননতন্ত্রের অন্তর্গত প্রধান যৌনাঙ্গ হচ্ছে শুক্রাশয়। তো এখন আমরা জানবো শুক্রাশয় সম্পর্কে। তো মানুষের শুক্রাশয়ের সংখ্যা হচ্ছে 2টি। এই যে শুক্রাশয় হচ্ছে 2টি। তো ভ্রূণ অবস্থায় কি হয়? ভ্রূণ অবস্থায় শুক্রাশয়, এই যে 2টি শুক্রাশয় উদর গহ্বরে থাকে। ভ্রূণ অবস্থায় শুক্রাশয় উদর গহ্বরে থাকে, কিন্তু জন্ম হওয়ার প্রায় 2 মাস আগে এটি ক্রমশ নিচে নেমে আসে এবং স্ক্রোটাম নামক থলির মধ্যে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শুক্রাশয় কিন্তু ভ্রূণ অবস্থায় উদর গহ্বরে থাকে এবং জন্ম হওয়ার 2 মাস আগে এটি ক্রমশ নিচে নেমে আসে এবং স্ক্রোটাম নামক থলির মধ্যে থাকে। এবার আমরা যদি শুক্রাশয়ের বহির গঠন দেখি, প্রত্যেকটা শুক্রাশয় সাধারণত ডিম্বাকার হয়। এই যে দেখতে পাচ্ছি শুক্রাশয় সাধারণত ডিম্বাকার। শুক্রাশয় সাধারণত, এটি হচ্ছে এর আণুবীক্ষণিক গঠনটা দেখানো হয়েছে, শুক্রাশয় সাধারণত হচ্ছে ডিম্বাকার হয় এবং এটি বাইরের দিকে টিউনিকা ভ্যাজাইনালিস নামক সেরাস মেমব্রেন, এটি বাইরের দিকে টিউনিকা ভ্যাজাইনালিস নামক সেরাস মেমব্রেন এবং ভিতরের দিকে টিউনিকা অ্যালবুজিনিয়া নামক শ্বেততন্তুময় আবরক দিয়ে আবৃত। তো শুক্রাশয়ের কাজ কি? শুক্রাশয়ের এই যে শুক্রাণু উৎপাদক নালিকা থেকে শুক্রাণু উৎপন্ন হয়। এছাড়া আমরা জানি শুক্রাশয় থেকে কিন্তু টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়। শুক্রাশয় যে লেটিগ্রান্তর কোষ, সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়, যেটি গৌণ যৌন লক্ষণ, পুরুষদের গৌণ যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে। গৌণ জননাঙ্গে প্রথমে আসা যাক হচ্ছে স্ক্রোটাম বা শুক্রাশয় থলি। স্ক্রোটাম অর্থাৎ শুক্রাশয় যে 2টি চামড়ার থলির মধ্যে অবস্থান করে তাকে বলা হয় স্ক্রোটাম। শুক্রাশয় যে 2টি চামড়ার থলির মধ্যে অবস্থান করে তাকে আমরা বলবো হচ্ছে স্ক্রোটাম। এই দেখো এখানে দেখতে পাচ্ছি যে শুক্রাশয়, এই যে শুক্রাশয় টেস্টিস, এই যে শুক্রাশয় যে চামড়ার থলির মধ্যে অবস্থান করে এটাকে বলা হয় হচ্ছে স্ক্রোটাম থলি। স্ক্রোটাম শুক্রাশয়ের আধার হিসেবে কাজ করে। এছাড়া এটি উষ্ণতা নিয়ন্ত্রক থলি হিসেবেও কিন্তু কাজ করে। স্ক্রোটাম থলি উষ্ণতা নিয়ন্ত্রক থলি হিসেবেও কাজ করে। মনে করো যখন ঠান্ডা উদ্দীপনায় কিন্তু স্ক্রোটাম থলি সংকুচিত হয়ে আকারে ছোট হয়ে যায়, তখন শুক্রাশয় 2টি উপরের দিকে দেহের কাছাকাছি চলে যায়। আবার উষ্ণ পরিবেশে শুক্রাশয় থলি প্রসারণ ঘটে, তখন শুক্রাশয় 2টি দেহ থেকে দূরে সরে যায়। তাহলে এই হলো স্ক্রোটাম থলি। এখানে একটা গুরুত্বপূর্ণ টার্ম হলো ক্রিপ্টরকিটিজম কি। আমি আগেই বললাম যে জন্মের যে আগে ভ্রূণ দশায় শুক্রাশয় উদর গহ্বরে থাকে এবং জন্মের পরে বা জন্মের প্রায় 2 মাস আগে ভ্রূণ দশায় শুক্রাশয় উদর গহ্বরে থাকে এবং জন্মানোর প্রায় 2 মাস আগে এটি হচ্ছে স্ক্রোটাম নামক থলিতে নেমে আসে। কিন্তু কোনো অস্বাভাবিক কারণে যদি জন্মের পরেও শুক্রাশয় স্ক্রোটাম থলিতে নেমে আসার পরিবর্তে উদর গহ্বরে থেকে যায়, তখন সেই অবস্থাকে আমরা বলবো ক্রিপ্টরকিটিজম। শুক্রাশয় যদি জন্মের পরে স্ক্রোটাম নামক থলির মধ্যে না নেমে উদর গহ্বরে থেকে যায়, তখন তাকে আমরা বলি ক্রিপ্টরকিটিজম। তো এই অবস্থায় কি হবে? শুক্রাণু উৎপন্ন হবে না, ফলে প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং বন্ধ্যাত্ব ঘটে। পুরুষদের যে বন্ধ্যাত্ব, শুক্রাণু উৎপন্ন হবে না এবং প্রজনন ক্ষমতা নষ্ট হবে। নেক্সট যে গৌণ জননাঙ্গ আমরা পড়বো সেটা হলো এপিডিডাইমিস বা শুক্র সঞ্চয় সংবর্তনালিকা। তো এপিডিডাইমিস কি জিনিস? এটি প্রায় 6 মিটার লম্বা। এই দেখো এটি 6 মিটার লম্বা। এই যে এটা হচ্ছে এপিডিডাইমিস, এই যে এটি এপিডিডাইমিস, এটা হচ্ছে এপিডিডাইমিস। 6 মিটার লম্বা
যে কুণ্ডলিকিত নালী শুক্রাশয়ের পেছনের দিকে, যে শুক্রাশয়ের পেছনের দিকে এক পাক পেঁচানো অবস্থায় থাকে তাকে এপিডিডাইমিস বলা হয়। এপিডিডাইমিসের যে প্রধান কাজ, এর মধ্যে শুক্রাণু সাময়িকভাবে সঞ্চিত থাকে। শুক্রাণু সাময়িকভাবে সঞ্চিত থাকে। এছাড়া কি হয়, এটি হচ্ছে শুক্রাণুর পুষ্টিতে সাহায্য করে। শুক্রাণুর পুষ্টিতে কিভাবে সাহায্য করে? কারণ এই যে এপিডিডাইমিস থেকে নিঃসৃত পদার্থ বীর্য, যা সিমেন আমরা যেটাকে বলি, বীর্যের উপাদান হিসেবে কাজ করে এবং শুক্রাণুকে পুষ্টি যোগায়। ফলে শুক্রাণু কিন্তু পূর্ণত চলন ক্ষমতা লাভ করে। এখান থেকে এতখানি নালীটা, এই নালীটার নাম হচ্ছে শুক্রনালী বা ভাস ডিফারেন্স। অর্থাৎ এপিডিডাইমিসের শেষাংশ থেকে উৎপন্ন হয়ে সেমিনাল ভেসিকালের থেকে নির্গত নালীর সঙ্গে যে সংযুক্ত নালী, সেটাকে বলা হয় হচ্ছে ভাস ডিফারেন্স বা শুক্রনালী। এপিডিডাইমিসের শেষাংশ থেকে উৎপন্ন হয়ে সেমিনাল ভেসিকাল থেকে নির্গত নালীর সাথে সংযুক্তকারী যে নালীটা, সেটাকে বলা হয় ভাস ডিফারেন্স বা শুক্রনালী। তো এই নালীর প্রধান কাজ হলো এই নালীর মাধ্যমে শুক্রথলি থেকে শুক্রাণু বাহিত হয়ে মূত্রনালীতে পৌঁছায়। শুক্রনালী বা ভাস ডিফারেন্সের কাজ কি? শুক্রনালীর মাধ্যমে এই যে শুক্রথলি বা সেমিনাল ভেসিকাল থেকে শুক্রাণু বাহিত হয়ে মূত্রনালীতে পৌঁছায়। নেক্সট যে গৌণ জননাঙ্গ, সেটি হলো সেমিনাল ভেসিকাল বা শুক্র সঞ্চয়ী থলি বা শুক্রথলি বা শুক্র সঞ্চয়ী থলি বা সেমিনাল ভেসিকাল। এটি কোথায় থাকে? এটি হচ্ছে মূত্রথলি বা যে মূত্রাশয়, ইউরিনারি ব্লাডার, মূত্রাশয়ের গ্রীবার অঙ্কদেশে দুপাশে কিন্তু সেমিনাল ভেসিকাল থাকে। তাহলে শুক্রথলি বা সেমিনাল ভেসিকালের সংখ্যা কটা? দুটো, যেটি মূত্রথলির গ্রীবার অঙ্কদেশে দুপাশে একটি করে থাকে। এটি একটি। তাহলে এটি হচ্ছে শুক্রথলি বা সেমিনাল ভেসিকাল। তো এর মধ্যে কি হয়? শুক্রাণুগুলি অবস্থান করে। এটি একটি হলুদ তরল ক্ষরণ করে, হলুদ এবং স্নান্দ্র তরল ক্ষরণ করে, যেটি বীর্যের প্রায় 60% গঠন করে। সেমিনাল ভেসিকাল বা শুক্র সঞ্চয়ী থলি, এটি ক্ষারীয় প্রকৃতির একটি হলদেটে এবং স্নান্দ্র তরল ক্ষরণ করে, যেটি বীর্যের প্রায় 60% অংশ ক্ষরণ করে। এবং এই স্নান্দ্র তরলে ফ্রুক্টোজ, সাইট্রিক অ্যাসিড, এছাড়া বীর্য তঞ্চনকারী উৎসেচক থাকে, যার মধ্যে ফ্রুক্টোজ কিন্তু শুক্রাণুকে পুষ্টি যোগায়। তাহলে এই হলো সেমিনাল ভেসিকাল এবং সেমিনাল ভেসিকালের কাজ। প্রতিটি সেমিনাল ভেসিকাল অর্থাৎ শুক্রথলি যে সূক্ষ্ম নালী দিয়ে মূত্রনালীতে উন্মুক্ত হয়, তাকে বলা হয় নিক্ষেপণ নালী বা ইজাকুলেটরি ডাক্ট। যেটি সঙ্গমকালে কি হয়, এই ইজাকুলেটরি ডাক্ট বা নিক্ষেপণ নালীর মাধ্যমে শুক্রাণু মূত্রনালীতে নিক্ষেপিত হয়। সঙ্গমকালে ইজাকুলেটরি ডাক্টের মাধ্যমে শুক্রাণু মূত্রনালীতে নিক্ষিপ্ত হয়। নেক্সট আমরা যেটা পড়বো, দুটো গ্রন্থি ভীষণ ইম্পর্টেন্ট, যেটা হলো প্রোস্টেট গ্রন্থি এবং কাউপারের গ্রন্থি। দেখো ছবিটা দেখো, মূত্রাশয়ের গ্রীবাদেশের গোড়ায় এই যে মূত্রনালীকে বেষ্টন করে, মূত্রাশয়ের গ্রীবাদেশের গোড়ায় মূত্রনালীকে বেষ্টন করে যে গ্রন্থি থাকে, তাকে বলা হয় প্রোস্টেট গ্রন্থি। প্রোস্টেট গ্রন্থির ক্ষরণ প্রথমত তো বীর্যের 30% অংশ গঠন করে এবং প্রোস্টেট গ্রন্থির ক্ষরণ মূত্রনালীকে পিচ্ছিল রাখে। যেহেতু এটি মূত্রনালীকে বেষ্টন করে থাকে, এটি মূত্রনালীকে পিচ্ছিল রাখে, ফলে বীর্যস্খলন সহজ হয়। নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে কাউপারের গ্রন্থি। তো কাউপার গ্রন্থি হচ্ছে সংখ্যায় দুটি থাকে। এটি দেখতে ঠিক মটরের দানার মতো হয়। এই যে দেখতে পাচ্ছ, এই যে মটরের দানার মতো, এই যে এটি একটা কাউপার গ্রন্থি, এটি একটি কাউপার গ্রন্থি। তাহলে কাউপার গ্রন্থির অবস্থান কোথায়? কাউপার গ্রন্থির সংখ্যা দুটো। কাউপার গ্রন্থি মটর দানার মতো দেখতে, এটি ঠিক প্রোস্টেট গ্রন্থির নিচেই থাকে এবং সূক্ষ্ম নালিকার সাহায্যে মূত্রনালীতে উন্মুক্ত হয়। কাউপার গ্রন্থির যৌন মিলনের সময় কাউপার গ্রন্থির ক্ষরণে যে মিউকাস থাকে, সেটি স্ত্রীলোকের যোনিপথকে পিচ্ছিল করতে এবং পেনিসের বাধাহীন সঞ্চালনে সাহায্য করে। এবং শেষ যে অংশ, সেটি হচ্ছে পেনিস, যেটিকে বলা হয় শিশ্ন। পেনিস বা শিশ্ন হচ্ছে পুরুষদের সঙ্গমঙ্গ। এটি সাধারণত পেশিময় অঙ্গ, পেশি এবং রক্তজালক দিয়ে তৈরি, এবং পুরুষদের উরুমূলের সংযোগস্থলে স্ক্রোটামের উপর দিকে থাকে হচ্ছে পেনিস। পুরুষদের যে উরুমূলের সংযোগস্থলে স্ক্রোটামের উপর দিকে থাকে হচ্ছে পেনিস। এবং এই যে পেনিসের মুন্ডর মতো যে অগ্রভাগ মুন্ডটাকে বলা হয় গ্লান্স, এবং এটি প্রিপিউস নামক নরম চামড়া দিয়ে ঢাকা থাকে। পেনিসের যে অগ্রভাগে যে মুন্ডু, সেটাকে বলা হয় গ্লান্স, এবং এটি প্রিপিউস নামক নরম চামড়া দিয়ে ঢাকা থাকে। তাহলে পেনিস বা শিশ্ন হচ্ছে পুরুষদের সঙ্গমঙ্গ। সঙ্গমকালে কি হয়? সঙ্গমকালে উত্তেজনার কারণে এই শিশ্ন বা পেনিস দৃঢ় হয় এবং সঙ্গমের কাজে সাহায্য করে এবং স্ত্রী জননাঙ্গে বীর্য নিক্ষেপ করে। সঙ্গমকালে এটি দৃঢ় হয় এবং স্ত্রী জননাঙ্গে বীর্য নিক্ষেপ করে। এছাড়া এই অঙ্গের মাধ্যমে কিন্তু মূত্র দেহের বাইরে নির্গত হয়। আচ্ছা দেখো, এবিটিএ টেস্ট পেপার সলভ ক্লাস 12 বায়োলজি 260 নম্বর পেজটা ছাড়া পড়ে গিয়েছিল, আমি করে দিচ্ছি, ঠিক আছে। গর্ভযন্ত্র গঠিত হয় ডিম্বক এবং সহকারী কোষ দিয়ে। কোনটা প্লাসেন্টার কাজ নয়? এটা হবে অক্সিটোসিন ক্ষরণ করা, ঠিক আছে। আচ্ছা, গর্ভনিরোধক বডিতে প্রোজেস্টেরন থাকে কারণ এটি ডিম্ব নিঃসরণে বাধা দেয়, এটা হবে। ক্লাইনফেল্টার সিনড্রোম হবে দুটি এক্স এবং একটি ওয়াই। নেক্সট, কোন অ্যামাইনো অ্যাসিডের জেনেটিক কোডন হচ্ছে AUG? অবশ্যই কি হবে? মিথিওনিন, ঠিক আছে। ল্যাক অপারেনের যে অংশে আরএনএ পলিমারেজ যুক্ত হয়, এটা হবে প্রোমোটার। ডাইনোসরের স্বর্ণযুগ হবে মেসোজোইক। মুরগির একটি ভূমধ্যসাগরীয় ব্রিড হবে লেগহর্ন।
পিসিআর সব থেকে বেশি করা হয় ডিএনএ অ্যাম্প্লিফিকেশন। ভিনিগার উৎপাদনে ব্যবহৃত হয়, এটা হবে অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি। কোনটির বাণিজ্যিক উৎপাদনে হাইব্রিডোমা, এটা হবে মনোক্লোনাল অ্যান্টিবডি। ঠিক আছে, অপশন ডি। পরিবেশের বহন ক্ষমতা নির্ধারিত অবশ্যই সীমাবদ্ধ সম্পদ দ্বারা। বায়োস্ফিয়ার অঞ্চলে কোন অঞ্চলে মানুষের ক্রিয়াকলাপ অনুমতি হচ্ছে ট্রানজিশনাল বা ম্যানুপুলেশন অঞ্চল। আচ্ছা, দার্শনিক এবং সূর্যমণ্ডল, এটা হবে চণ্ডীপ্রসাদ ভট্ট। সার্টরি কোষের কাজ কি? শুক্রাণুকে পুষ্টি যোগানো আর ইনহিবিন হরমোন ক্ষরণ করা। এমটিপি কি? মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। ঠিক আছে, গর্ভের ভ্রূণকে পরিণত হওয়ার আগেই মোচন ঘটিয়ে গর্ভপাত করা। এইউজি কোডন, এটা হচ্ছে মিথোনিনকে কোড করে এবং এটা হলো প্রারম্ভিক কোডন হিসেবে কাজ করে। প্রোটোবায়ন্ট কি? প্রোটোসেল। কোয়াসার্ভেটের মধ্যে নগ্নজিন আরএনএ প্রবেশ করলে সেটি একটি কোষে পরিণত হয়, তাকে প্রোটোবায়ন্ট বলে। একটা ট্রাঙ্কুলাইজার ড্রাগ কি হবে? মদ, ভ্যালিয়াম। ঠিক আছে। ডিপ লিটার কি? লিটার মানে হচ্ছে প্রাণীর তৃণশয্যা। মুরগির গৃহের মেঝে ঘাস, খড় ইত্যাদি বিছানো থাকে, ইত্যাদি ঘাস, খড় বিছানো সজ্জাকে ডিপ লিটার বলে। ইকোটন কি? পাশাপাশি অবস্থিত দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে ইকোটন বলে। সেরাল কমিউনিটি কি জিনিস? বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের মাধ্যমে আবির্ভূত বিভিন্ন ট্রানজিশনাল কমিউনিটিকে সেরাল কমিউনিটি বলে। ঠিক আছে। পাশাপাশি এবিটিএ ফুল সলভ তো আমি অনেকদিন আগেই করে দিয়েছি। ঠিক আছে, 266 পর্যন্ত কিন্তু আমাদের সলভ করাই আছে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট শুক্রাশয়ের গঠন, পুংজনতন্ত্রের গঠন আলোচনা করলাম। পাশাপাশি কিন্তু এবিটি এর যে 260 নাম্বার পেজটা ছাড়া পড়ে গেছিল সেটাও সলভ করে দিলাম। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।